শুভ সন্ধ্যা। কেমন আছেন সবাই? আজকে দর্শন নিয়ে একটু কথা বলতে আসলাম। যদিও দর্শন নিয়ে আমার পড়াশোনা এবং জানাশোনা খুবই কম। তারপর আমি পড়ে যাচ্ছি নতুন করে। আমরা তো আ অনেক দার্শনিকের নাম জানি, তাদের উক্তিগুলো দেখি। ফেসবুকে যখন ব্রাউজ করি কিংবা ইনস্টাগ্রামে মোস্টলি আসে সেটা হচ্ছে যে দেখা যাচ্ছে যে একটা মিউজিক ছেড়ে দিছে এবং কিছু দার্শনিক কথাবার্তা সেখানে আছে। আ কিছু জীবন ঘনিষ্ঠ কথাবার্তা হয়। কিছু উদ্ভট কথাবার্তা হয়। কিছু হাই থটের কথাবার্তা যেগুলো আসলে আমরা বুঝি না। তো এই যে দার্শনিক উক্তিগুলো দেয়া হচ্ছে সেগুলো কাদের কাছ থেকে নিয়ে আসা হয়েছে, কাদের চিন্তাভাবনা থেকে? আপাত দৃষ্টিতে যদি দর্শনের কথা বলি, তো যেটা হয় সেটা হচ্ছে যে আমি যেটা মনে করি, আমি মনে করি যে হচ্ছে দর্শন হচ্ছে যে একটা মানুষের নিজস্ব চিন্তাভাবনা। তার যে শিক্ষা আছে, তার যে সামাজিক পরিবেশ আছে, সবকিছু থেকে তিনি যে জ্ঞানটা আহরণ করেন, সেই জ্ঞানটাকে তিনি আরেকজনের কাছে যখন ব্যাখ্যা করতে যান এবং তার সাথে পারিপার্শ্বিক অবস্থা মিলিয়ে উনি একটা যোগসূত্র তৈরি করেন। সেই যোগসূত্রটা তিনি ব্যাখ্যা করেন হচ্ছে তার দর্শনের মাধ্যমে। তো রাজনৈতিক দর্শন আছে, ধর্মীয় দর্শন আছে, সামাজিক দর্শন আছে, পারিবারিক দর্শন আছে। দর্শন মানে হচ্ছে যে আমার চিন্তাভাবনা আমি কিভাবে প্রকাশ করতে চাই সেটা। আ দর্শনের কথায় যাওয়ার আগে একটু আ পেছনে চলে যাই আরকি। মানে ছোট শব্দগুলো ব্যাখ্যা করি। সে হচ্ছে যে দর্শন ইংরেজিতে ফিলোসফি বলি। তো ফিলোসফি মানে হচ্ছে জীবন জগৎ, জ্ঞান, বাস্তবতা, অস্তিত্ব এবং যুক্তি, মূল্যবোধ, মন, ভাষার মতো মৌলিক আর সাধারণ যে প্রশ্নগুলো আছে, আ সেগুলার একটা যুক্তি নির্ভর অধ্যয়ন করা। মানে এটা নিয়ে স্টাডি করা। এটাই হচ্ছে গিয়ে দর্শন। তো দর্শন যদি প্রজ্ঞা না থাকে তাহলে সেই দর্শনের মধ্যে প্রজ্ঞা না থাকলে সেই দর্শনটা আসলে খুব বেশি দিন টিকে থাকে না, সেটা নষ্ট হয়ে যায়। ফিলোসফি শব্দটা এই শব্দটা কিন্তু আসলে আ এসেছে হচ্ছে গিয়ে আ এটা একটা গ্রিক শব্দ। এটা হচ্ছে ফিলোস, ভালোবাসা। ফিলোস শব্দটার অর্থ হচ্ছে ভালোবাসা। আর সোফিয়া শব্দের অর্থ হচ্ছে জ্ঞান। মানে জ্ঞানের প্রতি ভালোবাসা। ফিলোসোফিয়া, ফিলোসফি সেখান থেকে ফিলোসফি আসছে। যার মানে হচ্ছে জ্ঞানের প্রতি ভালোবাসা। মানে জ্ঞানী লোকজনের যেই আ মতামত আছে সেটাই হচ্ছে গিয়ে দর্শন। তো দর্শন কিভাবে শুরু হয়েছে সেটা আমরা ঠিক জানি না। আ মানুষ সৃষ্টির শুরু থেকেই যখন তারা একটু সভ্য হওয়া শুরু করেছে, চিন্তাভাবনা করা শুরু করেছে, তখন অস্তিত্ব নিয়ে প্রশ্ন করা শুরু করেছে। সেখান থেকেই হয়তো দর্শনের উৎপত্তি। যে আমরা কে, কেন, কিভাবে, কোথায় এলাম, আমাদের কাজ কি? আ মানে আমরা প্রশ্ন করা শুরু করছি যে আমাদের জানতে হবে। এই জানা থেকেই যেই জ্ঞানের প্রকাশ বা প্রশ্নগুলা, সেগুলাই হচ্ছে গিয়ে দর্শন হিসেবে একসময় দাঁড়িয়ে গেছে। তো পদ্ধতিগতভাবে আ দর্শন থেকে কিন্তু ধর্ম বের হয়ে আসছে, বিজ্ঞান বের হয়ে আসছে এবং অন্যান্য আমাদের যে সামাজিক নীতি সেগুলো বের হয়ে আসছে, দেশের আইন বের হয়ে আসছে। দর্শনই ছিল মূল। তো যুক্তি, বিশ্লেষণ, সমালোচনা, চিন্তাভাবনা এবং জ্ঞানের গভীরতম জায়গায় যখন আমরা ডাইভ করি, আমরা ডুবে যাই, সেখান থেকে আমাদের এই দর্শনগুলা উঠে আসে। তো আমার হাতে একটা বই আছে। আমি এটা অনুবাদ পড়েছি। যদিও আমি আপনাদেরকে বলেছিলাম মনে হয় একটা ভিডিওতে যে আমি অনুবাদ বই পড়তে চাই না। কিন্তু এই অনুবাদ বইটা আবুল ফজলের মোটামুটিভাবে আমার কাছে ভালো লেগেছে। যদিও আক্ষরিক অনুবাদ হয়ে যায় অনেক জায়গায়। এটা হচ্ছে আ 'দ্য স্টোরি অফ ফিলোসফি', ফিলোসফির গল্প। তো এই বইটা পড়লেই যে আপনি পুরা ফিলোসফি সম্পর্কে জেনে যাবেন, দর্শন সম্পর্কে জেনে যাবেন এমন কোনো কিছু না। কিন্তু আ এটার বাংলা করা হয়েছে, বাংলা উনি যেই টাইটেল দিয়েছেন সেটা হচ্ছে 'দর্শনের ইতিকাহিনী'। আবুল ফজল সাহেব অনুবাদ করেছেন উইল ডুরান্টের 'দ্য স্টোরি অফ ফিলোসফি'। তো এইখানে আ আপনাকে দর্শন আসলে শেখানো হয়নি, বরং যেই দার্শনিকরা আছেন বা আমাদের অতীতের যেই দার্শনিকরা ছিলেন, যারা নাম করেছেন পৃথিবী জুড়ে এবং যাদের দর্শন আমরা এখন আমাদের Facebook ফিড, নিউজ ফিড গুলাতে আমরা ঘুরে বেড়াতে দেখি, তাদের আ জীবন এবং তাদের ছোট ভাবধারাগুলোকে খুব ছোট করে সংক্ষেপ করে পুরো একটা বইয়ের মধ্যে নিয়ে আসা হয়েছে। তো আমি একটু বলি, সূচিপত্র একটু দেখে বলি। সূচিপত্র দেখলে হয়তো বুঝতে পারবেন যে কাদের কথা বলেছে। এখানে প্লেটোর কথা আছে, অ্যারিস্টোটলের কথা আছে, ফ্রান্সিস বেকনের কথা আছে, স্পিনোজা, ভলতেয়ার, ইমানুয়েল কান্ট, শোপেনহাওয়ার, হারবার্ট স্পেন্সার, ফ্রেডরিক নিটশে, বার্কস, ক্রোচে আর বার্ট্রান্ড রাসেল। তো মনে হয় সবচেয়ে বেশি আপনারা যার নাম শুনে থাকবেন তিনি হচ্ছেন গিয়ে প্লেটো, অ্যারিস্টোটল এরা। আর নিটশের কথাও ইদানিং খুব বেশি আরকি সোশ্যাল মিডিয়ায় ভেসে বেড়ায়, ফ্রেডরিক নিটশে। তো
এই বইটা যদি নেন, আমার কাছে এই বইটা কি ভাল লেগেছে? আমি যদি বলি হ্যাঁ, ভাল লেগেছে বইটা পড়ে অন্তত এই দার্শনিকদের যে জিনিসগুলো আমি জানতাম না তার কিছু একটা আমি জেনেছি। সব জানি নাই, কিছুটা আমি জানছি এবং আ ওদের দর্শনের যে মূল ধারা ছিল, ওনারা আসলে কি বলতেন, ওদের জ্ঞানটা কি ছিল সেটাও জেনেছি কিছুটা। তো এইটা পড়লেই আপনি একদম দার্শনিক হয়ে যাবেন না। চিন্তা ভাবনার কিছু নাই সেরকম। তো এইখানে উনি পাঠকের প্রতি একটা অনুরোধও করেছেন, সেটা হচ্ছে যে এই গ্রন্থ দর্শনের পূর্ণাঙ্গ ইতিহাস না, কয়েকজন খ্যাতনামা ব্যক্তিত্বের চারপাশের ভাববাদী দর্শনের ইতিহাসকে কেন্দ্র করে জ্ঞানকে মানবীয় করার শুধু চেষ্টা করা হয়েছে। অনেক সময় হয় কি দর্শনের বইগুলা পড়তে গেলে বা দর্শন কি আ উনি কি বোঝাতে চেয়েছেন এগুলা পড়তে গেলে হয় কি ভাষাগুলো না খুব কঠিন আর জটিল হয়ে যায়। তো এত জটিল হয়ে যায় যে শেষ পর্যন্ত আর বুঝতে পারি না। তখন মনে হয় যে এই বইটা মনে হয় না পড়লেই ভালো হইতো। সময় নষ্ট করি রাহাতি। তো আ দর্শনের ব্যবহার আমি মানে কেন দর্শন পড়বো? দর্শন পড়বো হচ্ছে যে আরেকজন মানুষ কি চিন্তাভাবনা করতে পারেন বা আমার চিন্তাভাবনা কত উন্নত, আমার প্রজ্ঞা থেকে আমি আরেকজনকে যদি একটা উপদেশ দিতে চাই তো সেটা আমার নিজের দর্শন হয়ে যাবে। এইটা বোঝানোর জন্য। সো এই বইয়ের আমি রিভিউ করতেছি না কিন্তু আমি কিন্তু দর্শন নিয়ে কথা বলতেছি যে দর্শন কোত্থেকে আসছে, কিভাবে আমরা কিভাবে করছি। সো আম আপনি যদি জেমিনিতেও সার্চ দেন, গুগলে জেমিনিতে সার্চ দেন সেখানে আপনি পেয়ে যাবেন যে দর্শন বলতে আসলে কি বোঝায়। সো এই দার্শনিকদের মধ্যে প্লেটোর কথা কিন্তু আমার মনে হয় সবাই শুনেছেন। প্লেটোর নাম আমরা অনেক শুনেছি। তো নিৎসের যে জীবন ঘনিষ্ঠ কথাবার্তা আছে বা উপদেশ আছে সেগুলো যদিও সোশ্যাল ফিডে খুব বেশি দেখা যায় বর্তমানে। প্লেটোর কথাবার্তা কিন্তু খুব কম শোনা যায়। কারণ প্লেটো অ্যাকচুয়ালি আ আ ছিলেন যে জিনিসটা সেটা হচ্ছে যে প্লেটো সংবিধান নিয়ে, রাষ্ট্র নিয়ে মানে কঠিন, কঠিন বিষয় নিয়ে প্লেটো তার জ্ঞান দিয়ে গিয়েছিলেন। তো এই কারণে মনে হয় প্লেটোর কথাবার্তা পাবলিক খুব একটা শোনে না। মানে বাংলাদেশ শোনে না খুব একটা। তো নীতিশাস্ত্র, নীতি কি, দুর্নীতি কি, মানে সমাজ, রাষ্ট্র ব্যবস্থা সবকিছুকে কিন্তু মানে একটা প্রশ্নের কাঠগড়ায় তুলেছিলেন প্লেটো। তো আমরা আ যেই জিনিসটা বলি সেটা হচ্ছে যে প্লেটোর যদি কথা বলি তো সেটা হচ্ছে যে ১ম যে কোয়েশ্চেনটা করতে পারি আমাদের দেশে তো এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে গণতন্ত্র নামক একটা জিনিস খুব অভাব দেখা যাচ্ছে। আমরা ভেবেছিলাম যে আমরা গণতন্ত্র পাচ্ছি। কিন্তু গণতন্ত্র কি আদতে পেয়েছি কিনা সেটা আমরা জানি না। প্লেটো কিন্তু গণতন্ত্র পছন্দ করতেন না। অন্তত তার যেই ভাববাদী মনোভাব আছে সেটা দেখলে মনে হয় যে তিনি গণতন্ত্র পছন্দ করতেন না। আর বাকি দার্শনিক যারা ছিলেন তার সমসাময়িক তাদেরই বা গণতন্ত্র নিয়ে ভাবনাটা কিরকম ছিল? চলুন একটু দেখি আসলে সেটা কি হচ্ছে। দর্শনের একটা মূল বিষয় হয়তো ছিল আ নীতি প্রতিষ্ঠা করা, সমাজে নীতি প্রতিষ্ঠা করা বা নীতি নিয়ে কথা বলা। নীতি জিনিসটা কি সেটার ব্যাখ্যা করা, আইন কি সেটা ব্যাখ্যা করা, রাষ্ট্র কিভাবে চলবে সেটা ব্যাখ্যা করা। তো দার্শনিকদের কথা বলতে গেলে সক্রেটিস, প্লেটো, ক্রিটিয়াস, বার্ট্রান্ড রাসেল, নিটশে এদের কথা যখন চলে আসে এরা কিন্তু এই বিষয়গুলো নিয়ে প্রচুর আলোচনা করে গেছেন এবং তাদের যে জ্ঞানগর্ভ উপলব্ধি মানে প্রজ্ঞা তাদের সেটা তারা সমাজে বিলিয়ে গেছেন। তো আমরা সেখান থেকে কথা বলি। এখন ১ম এ যদি প্লেটোর কথা বলি তো প্লেটো কিন্তু ছিলেন সক্রেটিসের শিষ্য। তো সক্রেটিসের সাথে দেখা হওয়ার পর কিন্তু প্লেটোর জীবন কিন্তু সম্পূর্ণ আমূল বদলে যায় এবং তিনি যে নতুন ভাবধারা সক্রেটিসের যে ভাবধারা, সেই ভাবধারায় তিনি শিক্ষিত হন। তো প্লেটো আ গণতন্ত্র পছন্দ করতেন না। এইটা একটা খুব অদ্ভুত জিনিস। আমার অন্তত মনে হয়েছে যে উনি গণতন্ত্র পছন্দ করতেন না। কারণ উনি মনে করতেন যে গণতন্ত্র হচ্ছে একটা দুর্বলের শাসন ব্যবস্থা। এখন এইটা বলার অনেকগুলা কারণ আছে যে গণতন্ত্র কেন একটা দুর্বলের শাসন ব্যবস্থা। এটা উনার দর্শন। কারণ হচ্ছে যে গণতন্ত্র এমন একটা ব্যবস্থা যেই ব্যবস্থায় দেশের জনগণ আ ভোট দিয়ে ভোটাধিকার প্রয়োগ করে তার রাষ্ট্রের সর্বাধিনায়ক মানে প্রধানমন্ত্রী হোক, রাষ্ট্রপতি হোক যেটা যিনি সবচেয়ে উপরে থাকবেন রাষ্ট্রের, যিনি শাসন করবেন সেই শাসক নির্বাচন করা হয়। তো একজন সুশাসক নির্বাচন করার জন্য যেই গুণাবলী দরকার রাষ্ট্রের জনগণের যদি সেই গুণাবলী না থাকে, মানে মোদ্দা কথা হচ্ছে তারা যদি শিক্ষিত না হয়, তাহলে তারা যদি স্টুপিড হয়, বোকা হয় বা মৌলবাদী হয়, সন্ত্রাসী হয়, আ বা ধরুন তারা টোটালি জানেই না যে একটা আধুনিক রাষ্ট্র কিভাবে চালাতে হয় সেরকম হয়। তবু তারা কিন্তু তাদের মতো একজনকে শাসক হিসেবে নির্বাচন করবে। তাহলে সেই দেশের তো আসলে বলা যায় যে একটা বিশাল বড় বাঁশ ওয়েট করতেছে সেই দেশের জন্য। তো যেই কারণে আমার মনে হয় যে প্লেটো গণতন্ত্রে আসলে খুব বিশ্বাস করতেন না। এই আইডিয়াটা মেবি সক্রেটিসের কাছ থেকে আসছে। আমরা যখনই দর্শনের কথা বলি তখন কিন্তু আমাদের প্রাচীন গ্রিক শাসন ব্যবস্থার দিকে চলে যেতে হয়। তো গ্রিকদের ওইখানে উনারা যখন রাষ্ট্র ব্যবস্থার কথা চিন্তা করতেছিলেন যে রাষ্ট্র কিভাবে চলবে,
এথেন্সে। প্লেটো গণতন্ত্রের অনেকগুলো সমস্যার কথা বলেছিলেন। তো তার মধ্যে আহ, আমি অল্প কিছুর কথা বলি, সেটা হচ্ছে যে গণতন্ত্রের বাড়াবাড়ি গণতন্ত্রকে ধ্বংস করে। কারণ গণতন্ত্রের মূলনীতি হচ্ছে যে সকলকে ক্ষমতা লাভ আর রাষ্ট্রের নীতি নির্ধারণে সমান সুযোগ দেওয়া, মানে সবাই ক্ষমতাবান হবে এবং সবাই সমান সুযোগ পাবে একটা গণতান্ত্রিক রাষ্ট্রে। কিন্তু ঘটনা হচ্ছে যে যদি ধরেন আমি একদল যারা মাছের ব্যবসা করে ধরে নিলাম, অথবা যারা ধরেন আমাদের এখানে এখন অটো রিক্সা চালাচ্ছে, ওদেরকে আমি বললাম যে ঠিক আছে তোমরাও মতামত দিতে পারবে। তো এরা যদি মতামত দেয়, এরা বলবে যে দেশের সব জায়গায় অটো রিক্সা থাকতে হবে, আহ, সব জায়গায় রিক্সার গ্যারেজ করব আমরা, রিক্সাকে রোড পারমিট দিয়ে দিতে হবে সব জায়গায়। তো ধরেন আমি সবাইকে যদি এই ধরনের গণতন্ত্র দিয়ে দেই, তাহলে কি আসলে আমার রাষ্ট্র ব্যবস্থায় যেই রাস্তাঘাট আছে সেগুলো কি ঠিক থাকবে? থাকবে না। তো এটা হচ্ছে গণতন্ত্রের বাড়াবাড়ি। মানে আহ, যদি আপনার দেশের জনগণ মূর্খ হয়, তাহলে কিন্তু তারা তার থেকে মূর্খ একজনকে সিলেক্ট করবে হচ্ছে তাদের রাষ্ট্রনায়ক হিসেবে। তো এইটা হচ্ছে গণতন্ত্রের দুর্বলতা, যে কারণে প্লেটো হয়তো বলছেন যে গণতন্ত্র সবসময় যে খাটবে এমন না, গণতন্ত্র তাদের জন্যই খাটে যারা হচ্ছে বুদ্ধিমান। বুদ্ধিমান জনগণের জন্য আসলে গণতন্ত্র খাটে। তো ওনারা যেই শাসন ব্যবস্থা দেখে এই মতামতগুলো তখন দিচ্ছিলেন, তো সেটা হচ্ছে যে ধরেন এথেন্সের জনসংখ্যা তখন মাত্র 4 লাখ, তার মধ্যে 1.5 লাখ হচ্ছে দাস, 2 লাখ ধরেন আহ, ভোটাধিকার আছে তাদের, তারা যেই কমিটি আছে সেখানে ভোট দিতে পারেন তারা। তার মধ্যে আবার বেশিরভাগ ভোটও দিতেন না, অল্প কিছু লোকজন মিলে, অভিজাত শ্রেণী মিলে তারপর ঠিক করতে যে কি হবে না হবে। তো এই নানা কারণে ওইখানে আসলে যে গণতন্ত্রের কথা উনি বলেছেন সেই গণতন্ত্র খাটে না। যদিও আমাদের গণতন্ত্র এখন অনেক ম্যাচিউরড হয়েছে, আমরা অনেকগুলো ইনস্টিটিউশন ক্রিয়েট করেছি, জবাবদিহিতার আওতায় আনার চেষ্টা করছি যে একজন আরেকজনের কাছে জবাবদিহি করবে। তো আমরা একটা চেইন রিয়াকশনের মতো গণতন্ত্র বানানোর চেষ্টা করেছি, যে সেটার উচ্চ কক্ষ থাকবে, নিম্ন কক্ষ থাকবে, কে কার কাছে জবাব দিবে। আমরা জবাবদিহিতার গণতন্ত্র চালু করেছি। তো তার আমলের যে গণতন্ত্র, তার থেকে মানে উনি তখনকার যে সংজ্ঞা দিয়েছেন সেটার থেকে এখন বর্তমানের সংজ্ঞা অনেক আলাদা গণতন্ত্রের। তো আমি একটা গল্পের কথা বলি, সেটা হচ্ছে যে ধনী অভিজাত সেপেলাসের গৃহে একদিন আড্ডা চলতেছিল। তো প্লেটোর 2 ভাই গ্লেকন, অ্যাডমেন্টাস আর বুদ্ধিজীবী থ্রেসিমেকাস সেখানে উপস্থিত ছিলেন। তো সক্রেটিস সক্রেটিসের চরিত্রের একটা গুণ ছিল যে উনি কখনো সরাসরি কোনো কিছুর উত্তর দিতেন না, উনি সবসময় প্রশ্ন করতেন। আপনি তাকে একটা প্রশ্ন করবেন, উনি সেটার উত্তর দেওয়ার জন্য আপনাকে আরেকটা প্রশ্ন করবেন। এরকম প্রশ্ন করতে করতে উনি আপনার মুখ থেকেই উত্তরটা বের করবেন। মোটামুটি সক্রেটিসের চরিত্র অঙ্কন করা হয়েছে এইরকম ভাবে। তো সেপেলাস কে সক্রেটিস কোশ্চেন করছে যে ধনী হওয়ার সুবিধা কি, মানে সক্রেটিস জানতে চাইছে সেপেলাসের কাছে। তো সেপেলাস উনি সরল মনে বলে দিছে যে ধন সম্পদটাকে উদার আর ন্যায়পরায়ণ হতে আহ, সুযোগ দিয়েছে। মানে ওনার যেহেতু অনেক সম্পদ আছে, তাইলে উনি উদার হইতে পারছেন, উনি দান করতে পারেন লোকজনকে, এবং উনি ন্যায় অন্যায় আলাদা করতে পারেন, এইটা উনি বললেন। তো এই কথাটা যদিও কিঞ্চিত সত্য যে আপনার কাছে টাকা থাকে আপনি দান করতে পারবেন, নাইলে আপনি দান করতে পারবেন না। তো সক্রেটিস যেহেতু কোনো কিছুতে তুষ্ট হইতেন না, ওনার ছিল কোশ্চেন করার স্বভাব। তুমি আবার কোশ্চেন করছে যে ন্যায়পরায়ণতা বলতে কি বুঝো, মানে ন্যায় জিনিসটা কি? তুমি যে বললা যে তোমাকে ন্যায়পরায়ণ হতে সাহায্য করে, এই জিনিসটা কি? তো সক্রেটিসের এই স্বভাবের কারণে কিন্তু সবাই খুব বিরক্ত হয়েছিল ওইখানে, যে এই তুমি বারবার কেন কোশ্চেন করতেছো, আর প্রশ্নকর্তাকে বারবার প্রশ্ন করে তুমি এরকম জর্জরিত করে ফেলতেছো, তুমি নিজেই বলে দাও না কি। তো তার উত্তর উনি বের করার করতে করতে অনেক সময় ঝগড়ায় রূপান্তরিত হতো। থেমিসকাস আহ, তাদের এই ঝগড়ায়, ওখানে তো উনি উপস্থিত ছিলেন, উনি বিরক্ত হয়ে বললেন যে শক্তি হচ্ছে ন্যায়, আর শক্তিমানের স্বার্থ রক্ষাটাই হচ্ছে গিয়ে ন্যায় বিচার। তো উনি কিন্তু ওনার দর্শন থেকে এটা বলে দিয়েছেন। আর ঘটনা শুনতে খারাপ লাগলেও কিন্তু এটা সত্য। আপনি যদি আমাদের রাষ্ট্রের দিকে দেখেন, তো রাষ্ট্রের আইন কানুন যারা বানায় তারা কিন্তু আসলে ক্ষমতাশালী লোকজন। মানে আমার আপনার কি ভালো লাগে সেই অনুযায়ী কিন্তু রাষ্ট্রের আইন বা ন্যায় বা নীতি এগুলো বানানো হয় না। তো আমরা সমাজে যে সকল আইন ন্যায় নীতির প্রচলন করেছি, এগুলো কিন্তু আমাদের নিজেদের বানানো, আমরা আমাদের নিজেদের স্বার্থে করেছি। যে রাস্তার এই দিক দিয়ে চলতে হবে, ওই দিক দিয়ে আসতে হবে, রাস্তায় ময়লা ফেলা যাবে না, তারপর হচ্ছে ওভার স্পিডিং করা যাবে না, এগুলো হচ্ছে রাস্তার রুলস। স্কুলে কেমন ভাবে চলতে হবে সেটা আমরা শিখিয়েছি, আমাদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে কিভাবে চলতে হবে সেটা আমরা বানিয়েছি। তো এই ন্যায় অন্যায়ের যে সীমারেখা সেটা কিন্তু আমাদের টেনে দেওয়া। তো অনেক সময় কিন্তু এই জিনিসটা খাটে না দর্শনের ক্ষেত্রে। দর্শন আপনাকে বলে দিল যে ন্যায় অন্যায় কি, কিন্তু আপনি যখন বাস্তব জীবনে সেটা প্রয়োগ করতে যাবেন আপনি সেটা পারবেন না। যেমন আমি আপনাকে একটা সাধারণ উদাহরণের কথা বলি, এটা নিয়ে আমি আরেকজনের সাথে আলোচনা করছিলাম। সেটা হচ্ছে যে ধরেন আপনি জানেন যে ঘুষ দেওয়া খুব অপরাধ, কিন্তু আপনার একটা রোগী নিয়ে যখন আপনি হসপিটালে যান, ধরেন আপনার মাকে নিয়ে আপনি হসপিটালে গেলেন, তিনি খুব অসুস্থ,
কোনো সিট নাই, তাকে ভর্তি করা দরকার। আপনি জানেন ঘুষ দেওয়া খুব অন্যায় একটা কাজ। ওনার জীবন বাঁচানোর জন্য এখন ওনাকে ভর্তি করা দরকার। কেউ একজন বলল যে আমাকে ৳৫০০ দিলে আমি একটা সিট ম্যানেজ করে দিব এবং ভর্তি করাতে পারবেন। তো আপনি অন্যায় যেন কিন্তু তখন কাজটা করবেন। কারণ আপনি যদি অন্যায়টা না করেন, মানে ঘুষটা যদি না দেন, ওই মোমেন্টে আপনি আপনার মাকে ভর্তি করাতে পারছেন না, আরো একটা বড় অন্যায় ক্রিয়েট হচ্ছে। তো এই যে ন্যায় অন্যায়ের সীমারেখা আমরা টানতেছি, এইটা কখন টানতেছি? বা আমার যে নীতিভ্রষ্ট হলো এইখানে, এই নীতিটা আমি কিভাবে ঠিক করতেছি যে এইটা নীতি আর এইটা দুর্নীতি? এটার একটা ফানি কথা আছে। ফানি কথাটা হচ্ছে যে, যখন আমার ক্ষতি হচ্ছে না, তখন হচ্ছে গিয়ে সেটা নীতি। যখন আমার ক্ষতি হয়ে যাচ্ছে, তখন সেটা হচ্ছে গিয়ে দুর্নীতি। মানে যতক্ষণ পর্যন্ত আমি যদি চুরি করে ধরা না খাই, তাহলে তাতে কোনো সমস্যা নেই। ধরা খেলেই ওটা হচ্ছে গিয়ে চুরি। তো ঘটনা শুনতে মানে সত্য শুনতে যতই রুড হোক, এটা হচ্ছে গিয়ে দর্শনের কথাবার্তা যে শক্তিমানের যে ইচ্ছা আছে সেটাই কিন্তু আইন হিসেবে রাষ্ট্রে এবং সমাজে প্রতিষ্ঠিত হয়। মানে যে দল যুদ্ধে জিতবে ওরাই ঠিক করবে আইন কি হবে, ন্যায় কোনটা হবে, কোনটা নীতি হবে। তো থেমিস্কাসের কথায় ফেরত আসি। থেমিস্কাস বলছিল যে আমি ঘোষণা করছি শক্তি ন্যায়, আর অধিকার এবং শক্তিমানের স্বার্থ রক্ষাই হচ্ছে গিয়ে ন্যায় বিচার। বিভিন্ন রাষ্ট্র, তা গণতন্ত্র কি অভিজাততন্ত্র বা স্বৈরতন্ত্র যাই হোক, তারা নিজ নিজ স্বার্থেই রচনা করে আইন। আর আইনগুলো এভাবে রচিত হয়েছে যাতে ওদের স্বার্থই রক্ষিত হয়। আর এই আইনগুলোই ন্যায় বিচারের নামে তারা প্রজাদের উপর চালায়। তো ঘটনাটা হচ্ছে, যখন একটা সাম্রাজ্য প্রতিষ্ঠা হয় বা একটা রাজ্য প্রতিষ্ঠা হয়, তখন কিন্তু ওইখানকার জনগণের ইচ্ছার উপর নির্ভর করে ওইখানকার আইন হয় না, বরং সাম্রাজ্যের সর্বশক্তিমান যেই ব্যক্তি আছেন তার ইচ্ছার উপর ভিত্তি করেই কিন্তু আইনগুলো প্রয়োগ করা হয় এবং আইনগুলো বানানো হয়ে থাকে। তো সাম্রাজ্য তৈরি হয় সম্রাটের ইচ্ছার উপর, তার কতদূর শক্তি আছে, তার সেনাবাহিনী কতদূর, সেটার উপর ভিত্তি করে, জনগণের শক্তির উপর ভিত্তি করে নয়। এখন আ দর্শনের কথা যখন বলি, তখন যদি ন্যায় আর নীতির কথা বলি, তখন চলে আসে যে ন্যায় বিচার কি, এটার প্রশ্ন বারবার চলে আসে। এই প্রশ্নের উত্তর কিন্তু সব দার্শনিকই খুঁজে গেছেন যে ন্যায় বিচার কি। তো ন্যায় বিচারের কথায় যদি সাধারণভাবে ব্যাখ্যা করতে চাই, তো আ রুশো বলতেন যে হচ্ছে প্রকৃতি হচ্ছে ভালো। মানে ন্যাচারাল যেই সকল জিনিসপত্র আছে, পৃথিবীর যে সকল নিয়ম আছে, ধরেন বৃষ্টি হচ্ছে, বন্যা হচ্ছে, এগুলো হচ্ছে ভালো। আর মানব সভ্যতা হচ্ছে খারাপ জিনিস। মানুষ যা করতেছে সেগুলো হচ্ছে খারাপ। মানে আনন্যাচারাল জিনিসপত্র করতেছি আমরা। তো যদি আমরাও নেচারের অংশ হয়ে থাকি, তাহলে আসলে তো আমরা খারাপ কাজ করছি না। আমরাও যা করছি সেটাও ন্যাচারাল। এটাও একটা দর্শন। আর নিটশে দাবি করতেন যে প্রকৃতি আসলে ভালো বা মন্দ এইটা বলারই দরকার নাই। কারণ তার ভালো মন্দের কোনো ক্ষমতা নাই। আর মানুষও সবাই সমান না। আর নিটশে যে কথাটা আরো পরিষ্কারভাবে বলে গেছেন, সেটা হচ্ছে যে সকলকে বাধা দেয়া আর সীমিত করে রাখার জন্যই দুর্বলরা নীতির কথা, নীতি, আইন এগুলোর তৈরি করছে। কারণ ক্ষমতা লাভ করাটাই হচ্ছে গিয়ে পুণ্য। আর ক্ষমতাই হচ্ছে যে সবার আল্টিমেট গোল থাকে। আর অভিজাততন্ত্র মানে আ পাওয়ারফুল লোকজন যেই সমাজ ব্যবস্থার মধ্যে থাকে, সেটা হচ্ছে সবচেয়ে বিজ্ঞ আর স্বাভাবিক শাসন ব্যবস্থা। উনি কিন্তু গণতন্ত্রের কথা বলেন নাই। উনার কাছেও গণতন্ত্র খুব একটা উল্লেখযোগ্য ছিল না। তো গণতন্ত্রের আলাপ অনেকে দেন নাই। গণতন্ত্রকে আ প্রাচীন যে দার্শনিকেরা ছিলেন, তারা মোটামুটিভাবে একটা ফেইলড সিস্টেমের মধ্যে ফেলেছেন। কারণ ওই একটাই মূল কারণ, সেটা হচ্ছে যে গণতান্ত্রিক সিস্টেমে সকলকেই আ ভোট দেওয়ার বা মতামত প্রয়োগ করার একটা অধিকার দেওয়া হয়। এবং এই জিনিসটা যেকোনো দেশের জন্য বা যেকোনো জনগোষ্ঠীর জন্য খুব খারাপ একটা। কারণ আমরা যখন কোনো একটা ডিসিশন নিতে চাই, ভালো একটা কাজ করতে চাই, তখন যদি সবার মতামত নিতে চাই, তাহলে ওই কাজটা আর করা হবে না ঠিকমতো। বরঞ্চ আমাদের আ স্পেশাল যে ব্যক্তিগুলো আছেন, মানে জ্ঞানী ব্যক্তিগুলো আছেন, তাদের যে আইডিওলজি আছে সেই আইডিওলজি নেয়া দরকার। লাইক ধরেন এখন একটা ব্রিজ বানানো দরকার কোথাও। তো আমি যদি জনগণের ভোট নেই, ব্রিজটা কেমন হবে, কোন সিমেন্ট ব্যবহার করতে হবে, কোনটা রড দিবে। তো যারা দেখা গেছে যে আমি যদি গণতান্ত্রিকভাবে এটা ব্রিজটা বানাইতে চাই, তাহলে যারা এই সম্পর্কে কিছু জানে না তারাও ভোট দিল। কিন্তু আমি যদি স্পেশালিস্ট ধরে নিয়ে আসি, আর্কিটেক্ট ধরে নিয়ে আসি, ইঞ্জিনিয়ার ধরে নিয়ে আসি, যারা এই বিষয়ে অভিজ্ঞ, তাদের কথা শুনি শুধুমাত্র। তো সেখানে গণতন্ত্র থাকবে না, সেখানে সিলেকশন থাকবে। কিন্তু আমার ব্রিজটা কিন্তু খুব সুন্দরভাবে তখন তৈরি করা যাবে। তো এইটা হচ্ছে গণতন্ত্রের দুর্বলতা। তো গণতন্ত্র কখন সবল হয়? গণতন্ত্র সবল হয় যদি কোনো একটা দেশের লোকজন শিক্ষিত হয়, তারা জানে যে সুশাসন আর দুঃশাসনের মধ্যে তফাৎটা কি, এবং আইন মোটামুটি সমানভাবে, আইন সবার ক্ষেত্রে সমানভাবে প্রয়োগ করা হয় না কোনো শাসন ব্যবস্থাতেই। যদি ঠিকমতো প্রয়োগ করতে পারে, তবে হয়তো গণতন্ত্র কাজ করে যায়। তো মন্দের ভালো হচ্ছে যে আসলে আমাদের কাছে একদম ফুল প্রুফ কোনো শাসন ব্যবস্থা নাই, যেটার মাধ্যমে আমরা
লাইফ লিড করতে পারবো। গণতন্ত্র হচ্ছে আমাদের মন্দের ভালো। তো সেটাকে আমরা ফার্নিশ করতেছি প্রতিনিয়ত মানব সভ্যতা। রাজতন্ত্র যেগুলো ছিল আস্তে, আস্তে বিলুপ হয়ে যাচ্ছে পৃথিবী থেকে। সমাজতন্ত্র ফেইল্ড একটা শাসন ব্যবস্থা পৃথিবীর অনেক দেশে টিকে আছে। এখন অনেক দেশে টিকে আছে। কিন্তু পরিবর্তিত হয়ে গেছে আরকি। তো ন্যায় নীতির প্রশ্ন দর্শন সবসময় করে গেছে। তো আজকে আমার এই যে দীর্ঘ আলোচনা এই দর্শন নিয়ে, তো এইটার মূল কারণ ছিল হচ্ছে যে বোঝানো যে নীতি জিনিসটা আসলে সব যুগে, সব কালে, সব সমাজে একই রকম ছিল না। আমার দেশে যেটা নীতি অন্য জায়গায় সেটা দুর্নীতি মানে অন্যায়ও হয়ে যেতে পারে। এটা সমাজভেদে, সংস্কৃতি ভেদে আলাদা, আলাদা হয়ে থাকে। আমরা তো একটা ইউটোপিয়ার কথা চিন্তা করি না যে আমাদের ধনধান্য পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা এরকম হবে, সবাই ভালো কাজ করবে, কেউ অন্যায় করবে না। তো এই ধরনের ইউটোপিয়া তো আসলে হয় না। তো গণতন্ত্রের কথায় যখন চলে আসি বারবার, সেই গণতন্ত্র কিন্তু এরকম একটা ইউটোপিয়ার কথা বলে যে গণতন্ত্র মানে হচ্ছে যে সবার সমান অধিকার থাকবে সবকিছুতে। যদিও এই সিস্টেমের জন্য যেটা দরকার সেটা হচ্ছে যে একদল লোক সবাই মিলে ভোটাধিকার দিবে না। শুধুমাত্র যারা অভিজ্ঞ, যে ভোট দিয়ে যারা নির্বাচন করতে পারবে, যে সুশাসক নির্বাচন করতে পারবে, যাদের এই পরিমাণ বুদ্ধি আছে তারাই ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। তাহলে হয়তো গণতন্ত্র একটা রূপ নিবে ভালো ব্যবস্থায়। তো আমাদের যে সমস্যাটা হয় সেটা হচ্ছে যে আমরা যখন একটা নেতা নির্বাচন করি, তো আমরা কিন্তু সবচেয়ে ভালো যে ব্যক্তিটা এলাকার বা ওই রাষ্ট্রের বা ওই জেলার, তাকে কিন্তু আমরা নির্বাচন করি না। বরঞ্চ যে সবচেয়ে বেশি চিল্লায়, মাঠে আসে এবং লোক জড়ো করতে পারে, লাইক এন্টারটেইন করতে পারে পিপলকে বিনোদিত করে, যে তাকে কিন্তু আমরা নির্বাচন করি। যার ফেস চিনি আমরা, যে সবচেয়ে বেশি চিল্লাতে পারে, যার ক্ষমতা আছে, তাকে আমরা সিলেক্ট করি। তো এইভাবে কিন্তু গণতন্ত্র আসলে আরো বিপদগামী হয়ে যায়। তো আমাদের অবস্থা হয়েছে অনেকটা এইরকম। এই বইটা আসলে খুব একটা সুপাঠ্য বই না, কিন্তু বইটা পড়লে কিছুটা হলেও আপনি দর্শন কি, আসলে দর্শন থেকে যে আমাদের স্বাভাবিক কমন সেন্সের যে সকল নীতির কথা বলি আমরা, সেগুলা যে টোটালি আলাদা, সেই জিনিসটা কিছুটা হলেও আপনি বুঝতে পারবেন।